আসসালামু আলাইকুম। বাংলাদেশ অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি অনন। আজকে থাকছে মার্ক টোয়েনের দ্য মিলিয়ন পাউন্ড ব্যাংকনোট। আমার বয়স তখন ২৭ বছর। সান ফ্রান্সিসকোর এক খনির দালালের কেরানির কাজ করতাম আমি। শেয়ার লেনদেনের কাজে আমার যথেষ্ট দক্ষতা ছিল। নিজের বুদ্ধিবৃত্তি ও সুখ্যাতি ছাড়া জগতে নির্ভর করবার মতো আর কোনো সম্বল ছিল না আমার। ভাগ্যের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে এই পরিস্থিতি আমার সহায়ক হয়েছিল এবং তার পরিণতি আমি হাসিমুখেই বরণ করে নিয়েছিলাম। শনিবার দিন দুপুরে খাওয়ার পর আমার আর কোনো কাজ থাকতো না। এই সময়টায় ছোট্ট একটা নৌকায় পাল তুলে দিয়ে আমি সাগরে পাড়ি জমাতাম। একদিন সাহস করে একটু দূরেই গেলাম এবং গভীর সাগরের এলাকায় গিয়ে পড়লাম। রাত নামার সঙ্গে সঙ্গে আমি যখন উদ্ধার পাবার সমস্ত আশা ভরসা ত্যাগ করেছি, তখন লন্ডনগামী একটি জাহাজ আমাকে তুলে নিল। সে এক দীর্ঘ এবং ঝড় বিক্ষুব্ধ সমুদ্রযাত্রা। তারা আমাকে একটা সাধারণ নাবিকের কাজ দিয়েছিল, কিন্তু তার জন্য কোনো বেতন দিত না। আমি যখন লন্ডনে পৌঁছলাম তখন আমার পোশাক ছিন্ন ও নোংরা। পকেটে সম্বল ছিল একটি মাত্র $1। সেটা দিয়ে আমার একদিনের আহার ও বাসস্থানের ব্যবস্থা হলো। পরের দিন আহার বাসস্থান ছাড়াই কেটে গেল। তারপর দিন সকাল 10টার সময় ক্ষুধার্ত ও ধুলিমলিন অবস্থায় খুব কষ্টে পোর্টল্যান্ড প্রেস দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তখন দেখি একটি ছেলে আমার পাশাপাশি যাচ্ছে। সে চমৎকার একটা নাশপাতি এক কামড় খেয়েই রাস্তার পাশের ঢালু জায়গায় ছুঁড়ে ফেলে দিল। আমি দাঁড়িয়ে পড়লাম এবং কাদায় নিক্ষিপ্ত লোভনীয় ওই বস্তুটার উপর আমার লুব্ধ দৃষ্টি নিবদ্ধ করলাম। আমার জিভে জল এসে গেল, ঠোঁট দুটো লোলুপ হয়ে উঠল এবং আমার সমস্ত সত্তা দিয়ে সেটাকে কামনা করতে লাগলাম। কিন্তু আমার ভাগ্যটাই যেন কেমন। যখনই ওটাকে তুলবার জন্য অগ্রসর হতে যাই, অমনি কোনো পথচারীর চোখ আমার উদ্দেশ্যে ধরা পড়ে যায়। আমি অবশ্য তখনই নিজেকে সংবরণ করে নিই এবং অন্যমনস্ক হয়ে এমন একটা ভাব দেখাই যে আমি নাশপাতিটার কথা আদৌ চিন্তা করছি না। এই একই কাণ্ড বারবার ঘটতে লাগলো, কিন্তু আমি কিছুতেই নাশপাতিটাকে তুলতে পারলাম না। অবশেষে আমি মরিয়া হয়ে লজ্জা শরম ত্যাগ করে যখন নাশপাতিটাকে নিতে যাব, এমন সময় আমার পেছনে একটা জানালা থেকে এক ভদ্রলোক বলে উঠলেন, ভেতরে এসো। একজন জমকালো ভৃত্য আমাকে ভেতরে আহ্বান করে একটি সুসজ্জিত কক্ষে নিয়ে গেল। সেখানে দুজন বুড়ো ভদ্রলোক বসেছিলেন। তারা পরিচারককে চলে যেতে বলে আমাকে বসতে বললেন। তারা সবেমাত্র তাদের প্রাতরাশ শেষ করেছেন। আহার্যের অবশিষ্টাংশ যা টেবিলে ছিল তা আমাকে প্রলুব্ধ করল। এই আহার্য দ্রব্য সামনে নিয়ে মাথা ঠিক রেখে সেখানে দাঁড়িয়ে থাকা তখন আমার পক্ষে কষ্টকর। কিন্তু আমাকে আহারে আহ্বান জানালেন না তারা, সুতরাং অতি কষ্টে আমাকে লোভ সংবরণ করতে হলো। এর আগে সেখানে কিছু ঘটে গিয়েছিল যা জানতে পেরেছিলাম বহুদিন পরে। ব্যাপারটা আমি এখনই বলছি। ওই বুড়ো দুজন পরস্পর ভাই। গত কয়েকদিন যাবৎ দুজনে কোনো একটা বিষয় নিয়ে খুব ঝগড়া করে কাটাচ্ছিলেন এবং ইংরেজদের চিরাচরিত প্রথা অনুযায়ী ওই দিনই একটি বাজি রেখে তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। হয়তো অনেকেরই মনে আছে, ব্যাংক অব ইংল্যান্ড একবার বিদেশের সঙ্গে বিশেষ কোনো আদান প্রদান সুবিধার্থে দুটি 10 লক্ষ পাউন্ডের নোট চেপেছিল। যে কোনোভাবেই হোক তার একটি ব্যবহৃত হয়ে বাতিল হয়ে গিয়েছিল আর অন্যটি তখনও ব্যাংকের হেফাজতে ছিল। ওই নোটটাই সব গোলমালের উৎস। কথা প্রসঙ্গে এক ভাই বলেছিলেন, যদি এমন হয় যে একজন সৎ এবং বুদ্ধিমান আগন্তুক লন্ডনে এসে আটকে গেল, তার কোনো বন্ধুবান্ধব শহরে নেই, সঙ্গে টাকাও নেই, আছে শুধু 10 লক্ষ পাউন্ডের একখানা নোট, আর নোট প্রাপ্তির কোনো উপযুক্ত কারণ দর্শাবার উপায়ও তার নেই। এই অবস্থায় ওই আগন্তুক জীবিকা নির্বাহের কি উপায় হবে? প্রথম ভাই বলেছিলেন, সে অনাহারে মারা পড়বে। দ্বিতীয় ভাই বলেছিলেন, না, তা হবে না। প্রথম ভাই বলেছিলেন, সে ওই নোটটি কোনো ব্যাংকে ভাঙাবার জন্য উপস্থিত করতে পারবে না, কারণ তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। তাদের তর্কের এই উত্তপ্ত পর্যায়ে দ্বিতীয় ভাই 20,000 পাউন্ড বাজি রাখলেন, এই বলে যে লোকটি ওই 10 লক্ষ পাউন্ডের উপর নির্ভর করে যে কোনো উপায়ই হোক 30 দিন কাটাতে পারবে এবং জেলে যাওয়া থেকেও এড়িয়ে যেতে পারবে। প্রথম ভাই সঙ্গে সঙ্গে মেনে নিলেন। খাঁটি ইংরেজ যেমন সাহসের পরিচয় দেয়, ঠিক তেমনি তিনি এ কাজটি সম্পন্ন করলেন। এরপর তিনি তার কেরানিকে একখানি চিঠির মুসাবিদা দিলেন এবং কেরানিটি পরিষ্কারভাবে চিঠিটা লিখে ফেলল।
দুই ভাই সারাদিন জানালার ধারে বসে রইলেন একজন উপযুক্ত লোকের সন্ধানে। অনেককেই তাদের সৎ বলে মনে হলো, কিন্তু খুব বুদ্ধিমান মনে হলো না। তেমনি অনেককে বুদ্ধিমান মনে হলো, কিন্তু সৎ মনে হলো না। কেউ হয়তো দুই, কিন্তু গরিব নয়, গরিব হলেও হয়তো আগন্তুক নয়। একটা না একটা ত্রুটি থেকেই যাচ্ছিল। আমি সেখানে উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত আমাকে দেখে তারা নিশ্চিত হলেন যে আমি সমস্ত শর্ত পূরণ করেছি। সুতরাং আমাকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করালেন। এতক্ষণ ধরে আমাকে ডেকে আনবার কারণ জানবার জন্য অপেক্ষা করছিলাম আমি। তারা আমাকে আমার সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন এবং খুব শিগগিরই আমার সমস্ত ঘটনা জেনে নিলেন। অবশেষে তারা বললেন আমাকে দিয়েই তাদের উদ্দেশ্য সফল হবে। আমি বললাম আমি খুব খুশি হয়েছি। জানতে চাইলাম আমাকে কি করতে হবে। তখন তাদের একজন আমার হাতে একখানা খাম দিলেন এবং বললেন আমি তার ভেতর থেকেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবো। আমি খামটি খুলতে যাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে নিষেধ করে বললেন নিজের ঘরে গিয়েই যেন সেটা খুলি এবং তা যেন মনোযোগ দিয়ে পড়ি। তারা আমাকে তাড়াহুড়ো করতে নিষেধ করে দিলেন। আমি অবাক হয়ে গেলাম। এ ব্যাপারে তাদের সঙ্গে আরও কিছু আলাপ আলোচনা করতে চাইলাম, কিন্তু তারা তাতে রাজি হলেন না। আমাকে কেন্দ্র করে এমনি তামাশা করায় আমি কিছুটা অপমানিত বোধ করলাম এবং একটু মনক্ষুণ্ণ হয়ে তাদের অনুমতি নিয়ে চলে এলাম। কিন্তু আমি তাদের দেয়া দায়িত্ব গ্রহণ করলাম, যেহেতু ধনী ও প্রভাবশালী লোকের সঙ্গে ঝগড়া করার মতো অবস্থা আমার তখন নয়। আমি হয়তো সমস্ত জগতের সামনে দাঁড়িয়ে তখন সেই নাশপাতিটা তুলে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা তার যথাস্থানে নেই। এই লোকগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে যে ওটাকে হারালাম, তার জন্য তাদের প্রতি আমার অন্তর ঠিক সদয় হলো না। সেই বাড়ি আমার দৃষ্টির বাইরে চলে গেলে আমি খামটি খুললাম এবং দেখলাম তার ভেতরে টাকা আছে। তাদের প্রতি আমার ধারণা কিছুটা পরিবর্তিত হলো। আমি এক মুহূর্ত আর দেরি না করে টাকা এবং নোট আমার জামার পকেটে রাখলাম এবং নিকটস্থ সস্তা হোটেলের দিকে ধাবিত হলাম। সেখানে গিয়ে খেলাম। খুব করে খাওয়া শেষ হবার পর আমি নোটটি বের করলাম। ভাঁজ খুলে নোটটির দিকে এক নজর তাকানো মাত্রই বিস্ময়ে আমার জ্ঞান হারাবার উপক্রম হলো। $10,00,000! আমার সমস্ত মাথায় বউ বউ করে ঘুরতে লাগলো। আমি হয়তো বজ্রাহতের মতো নোটের দিকে তাকিয়ে বসেই থাকতাম, কিন্তু 1 মিনিট না যেতেই নিজেকে সুস্থির সম্বিতে ফিরিয়ে আনার চেষ্টা করতে হলো। প্রথমেই চোখে পড়ল হোটেলের মালিককে। দেখলাম সেও এই নোটের দিকে তাকিয়ে আছে এবং সে ভয়ে প্রায় কাঠ হয়ে গেছে। মনে মনে সে ঈশ্বরের নাম জপছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল সে হাত পা নাড়াচাড়া করতে পারছে না। আমি সোজা তার কাছে গেলাম। আমার পক্ষে ওই অবস্থায় যা করা উচিত ছিল তাই করলাম। নোটটি তার কাছে বাড়িয়ে দিয়ে অন্যমনস্কভাবে বললাম ভাঙতি দিন। আমার কথায় সেই জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং নোটটি ভাঙিয়ে দিতে না পারার জন্য 1000 বার আমার কাছে ক্ষমা ভিক্ষা করল, কিন্তু কিছুতেই তাকে দিয়ে নোটটি স্পর্শ করানো গেল না। সে কেবল তাকিয়েই রইল নোটটার দিকে। দেখে মনে হলো কিছুতেই যেন তার চোখে তৃষ্ণা মিটছে না। সে এমন একটা ভাব দেখালো যে তার মতো গরিব লোকের পক্ষে এত পবিত্র জিনিস স্পর্শ করা উচিত নয়। আমি বললাম আমি দুঃখিত যে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু নোটটা ভাঙাতে আপনার হবেই। দয়া করে ভাঙতি দিন, কেননা আমার কাছে আর কিছুই নেই। সে বলল তাতে কিছু যায় আসে না, দেনা পাওনাটা পরে মেটালেও চলবে। আমি বললাম কিছুদিনের জন্য আমি আশপাশে নাও থাকতে পারি। সে উত্তরে বলল সেজন্য ভাবনা করার কিছু নেই, সে অপেক্ষা করতে রাজি আছে। পরন্তু এমন ভাব দেখালো যে আমি তার কাছ থেকে যে কোনো জিনিস যে কোনো সময় নিয়ে নিতে পারি, যত দিন খুশি তার দাম বাকি রাখতে পারি। সে বলল আমার মতো একজন ধনী ভদ্রলোককে বিশ্বাস করতে তার কোনো ভয় নেই, বিশেষ করে আমার মতন একজন খেয়ালি লোককে, যে সাধারণ পোশাক পরে নিজের পরিচয় ঢেকে রেখে সাধারণ লোকের সঙ্গে ভাব করতে কৌতুক বোধ করে। এরই মধ্যে অন্য একজন খরিদ্দার সেখানে প্রবেশ করলে দোকানের মালিক ইঙ্গিতে আমাকে ওই লোকটির দৃষ্টি থেকে দূরে থাকতে অনুরোধ করল। তারপর বেরিয়ে আসবার সময় সে দরজা পর্যন্ত আমার সঙ্গে এসে বারবার অভিবাদন করতে লাগলো। আমি সেখান থেকে বেরিয়ে সোজা রওনা হলাম সেই ভাইদের বাড়িতে। উদ্দেশ্য পুলিশ আমার পিছু নেবার আগেই আমি নিজে যেন তাদের ভুলটি সংশোধন করে দিতে পারি। আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম, বস্তুত ভীতই হয়ে পড়েছিলাম, যদিও আমার নিজের কোনো দোষ ছিল না। কিন্তু আমি জানি লোকে যখন 1 পাউন্ড মনে করে 10 লক্ষ পাউন্ডের একটা নোট রাস্তার একটা নিঃস্বের হাত দিয়ে দেয়, তখন নিজের বোকামির কথা না ভেবে ওই লোকটির ওপর ভয়ানক রেগে যায়। আমি সেই বাড়িতে উপস্থিত হওয়ার পর আমার উত্তেজনা অনেকটাই প্রশমিত হলো। দেখলাম সবাই সেখানে বেশ চুপচাপ, অর্থাৎ ভুলটা তখনও ধরা পড়েনি। ঘণ্টা বাজালাম, সেই ভৃত্যটি এলো। আমি তাকে বললাম ওই ভদ্রলোক দুজনের সঙ্গে দেখা করতে এসেছে। তারা চলে গেছেন। তাদের জাতীয় বৈশিষ্ট্য অনুযায়ী গম্ভীর ও নির্বিকার চিত্তে ভৃত্যটি জবাব দিল,
চলে গেছেন? কোথায়? ভ্রমণে। ঠিকানা? বোধহয় অন্য কোনো মহাদেশে। অন্য মহাদেশে? হ্যাঁ স্যার। কোন পথে, কিসে গেছেন? আমি জানি না। কখন তারা ফিরবেন? বলে গেছেন 1 মাসের মধ্যে। 1 মাস? ভয়ানক ব্যাপার। তাদের সঙ্গে কিভাবে কথার আদান প্রদান করা যায় সেই সম্বন্ধে আমাকে বুদ্ধি বাতলে দাও। অত্যন্ত জরুরি ব্যাপার। আমি অক্ষম স্যার। আমার ধারণাই নেই যে তারা কোথায় গেছেন। তাহলে তাহলে তাদের পরিবারের কোনো লোকের সঙ্গে দেখা করতে হয়। পরিবারের সবাই বাইরে কয়েক মাস আগেই তারা গেছেন। তারা মিশর এবং ভারতে আছেন বলে মনে হয়। তাদের বিরাট একটা ভুল হয়ে গেছে। আমার ধারণা রাত হওয়ার আগেই তারা নিজেদের ভুল টের পেয়ে ফিরে আসবেন। তাদের বলবে যে আমি এসেছিলাম এবং ব্যাপারটা মিটমাট না হওয়া পর্যন্ত আমি আসতে থাকব। তাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। তারা এলে আমি বলবো, কিন্তু তাদের ফিরবার কোনো সম্ভাবনাই আমি দেখছি না। তারা বলে গেছেন আপনি 1 ঘন্টার মধ্যেই তাদের খোঁজ করতে আসতে পারেন। তারা আমাকে হুকুম দিয়ে গেছেন আমি যেন আপনাকে বলে দেই যে সব কিছু ঠিক আছে। যথাসময়ে তারা এখানে উপস্থিত হবেন এবং তখন তারা আপনার উপস্থিতি আশা করেন। অতএব আমাকে হতাশ হয়ে ফিরে আসতে হলো। কি বিশ্রী সমস্যা! আমার মনটা ভেঙে পড়বার উপক্রম হলো। তারা এখানে আসবেন যথাসময়ে, তার অর্থ কি? ও হ্যাঁ, খামের ভেতরকার একটা চিঠি আছে। এতক্ষণ চিঠির কথা ভুলেছিলাম। চিঠিটা বের করে পড়তে আরম্ভ করলাম। তাতে লেখা ছিল, আপনি একজন বুদ্ধিমান ও সৎলোক, সেটা যে কেউ আপনাকে দেখলে বলে দেবে। আমরা মনে করি আপনি দরিদ্র এবং এখানে আগন্তুক। চিঠির সঙ্গে টাকা দেওয়া হলো। 30 দিনের জন্য সে টাকা আপনাকে বিনা সুদে ধার দেওয়া হলো। এই সময় উত্তীর্ণ হলে আপনি এ বাড়িতে আসবেন। আপনার ওপর আমি বাজি রেখেছি। যদি আমি সেটা জিতে যাই তাহলে আপনার পছন্দসই ও যোগ্যতা মাফিক আমার দানপত্রের আওতাভুক্ত ভালো একটা চাকরির ব্যবস্থা আপনাকে করে দেব। চিঠিতে কোনো সই, ঠিকানা বা তারিখ ছিল না। একটা বিরাট ঘোরালো ব্যাপার। এটা আমার পক্ষে একটা গভীর ও জটিল ধাঁধা। তাদের মতলবটা কি? তারা এতটুকুও বুঝতে পারলাম না। তাদের মতলবটা কি তারা এতটুকুও বুঝতে পারলাম না। এর দ্বারা আমার ক্ষতি সাধন করা হচ্ছে না আমাকে দয়া করা হচ্ছে তাও বুঝতে পারলাম না। একটা পার্কে বসলাম এবং চিন্তা করে বার করতে চেষ্টা করলাম আমার কি করা উচিত। 1 ঘন্টা ধরে নিজের যুক্তিতর্কের অবতারণা করে একটা সিদ্ধান্তে এসে পৌঁছলাম। সিদ্ধান্তটা এরকম, এই লোক দুটো আমাকে ভালো মনে করেছে না খারাপ মনে করেছে তা ঠিক করবার কোনো উপায় নেই। সেটা তাদের একটা খেয়াল। না মতলব না একটা পরীক্ষা, তা বুঝবার কোনো উপায় নেই। থাকবে, সেটাও বাদ। আমার ওপর বাজি রাখা হয়েছে। কিসের বাজি তাও জানবার উপায় নেই। এরকম অসংখ্য সমাধানহীন বিষয় ভেবে অবশিষ্ট যেটা রইল সেটা চলমান ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু এবং তাকে বাস্তব সত্যের পর্যায়ে ফেলা চলে। আমি যদি ব্যাংক অব ইংল্যান্ডকে নোটটা ওই লোকের নামে জমা করে নিতে বলি, তারা সেটা করবে, যেহেতু ব্যাংক তাকে জানে, যদিও আমি তার কিছুই জানি না। কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করবে আমি কি করে ওটা পেলাম। যদি সত্যি কথা বলি তবে আমাকে সঙ্গতভাবেই পাগলাগারদে পাঠাবে, আর যদি মিথ্যে বলি তাহলে পাঠাবে জেলে। যদি আমি এটা ভাঙাতে চেষ্টা করি অথবা এর বদলে টাকা ধার নেই, তাহলে ওই একই ফল হবে, আমার পছন্দসই হোক বা অপছন্দই হোক। এই ভদ্রলোক দুজন না আসা পর্যন্ত এ বিরাট বোঝা আমাকে যে বয়ে নিয়ে বেড়াতে হবে। এক মুঠো ছাইয়ের মতো এটা আমার কাছে মূল্যহীন। তবুও জীবিকা অন্বেষণের খাতিরেই এ নোটখানার প্রতি লক্ষ্য রাখতে হবে। ইচ্ছে করলেও আমি এটা কাউকে দিয়ে দিতে পারবো না। একজন লোক, তা সে সৎ কিংবা ডাকাত যাই হোক, কোনো প্রয়োজনেই এটা নিয়ে নাড়াচাড়া করতে পারে না। ওরা 2 ভাই নিরাপদেই আছেন। যদি আমি তাদের এই নোটটা হারিয়ে অথবা পুড়িয়ে ফেলি তাহলেও তারা নিরাপদ, কেননা তারা এই নোটটার ভাঙতেই বন্ধ করে দিতে পারেন এবং পরে ব্যাংক থেকে তাদের সমস্ত টাকাই তুলে নিতে পারেন। কিন্তু আমাকে বিনা মজুরিতে এই 1 মাস যাবৎ দুর্ভোগ পোহাতেই হবে। যদি না সেই বাজিটা, সে যাই হোক না কেন, জিতে প্রতিশ্রুতি চাকরিটা না পাই, আর সেটা আমার পেতে হবে। তাদের পর্যায়ের লোকেরা দানস্বরূপ যে চাকরি আমাকে দেবেন সেটা গ্রহণযোগ্য হবে নিশ্চয়ই। চাকরির ব্যাপার সম্বন্ধে আমি বেশ কিছু ভাবতে আরম্ভ করলাম। আমার আশা বেড়ে যেতে লাগলো। বেতন নিশ্চয়ই খুব বেশি হবে। 1 মাস পরেই চাকরিটা হবে এবং তারপরেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমি নিজেকে প্রথম শ্রেণীর লোক বলে অনুভব করতে লাগলাম। আমি আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করলাম। একটা দর্জির দোকান দেখে আমার মনে ময়লা জামাকাপড় ছেড়ে সুন্দর বেশভূষা পরবার বাসনা জেগে উঠল।
আমার সেই সংস্থান আছে কি? না, পৃথিবীতে আমার 10 লক্ষ পাউন্ড ছাড়া আর কিছুই নেই। সুতরাং নিজেকে জোর করেই সেখান থেকে টেনে নিয়ে গেলাম, কিন্তু পরে আবার পিছুটান বোধ করতে লাগলাম। লোভ আমাকে পীড়া দিতে লাগলো। যতক্ষণ আমার ভেতরে এই দ্বন্দ্ব চলছিল ততক্ষণ আমি দোকান ছাড়িয়ে আরও 6 গুণ পথ অতিক্রম করতে পারতাম। অবশেষে লোভের কাছে পরাভব স্বীকার করতে হলো। তাছাড়া উপায়ও ছিল না। দর্জির দোকানের ভিতর গিয়ে জিজ্ঞাসা করলাম, তাদের কাছে গায়ে লাগেনি বলে ফেরত দেয়া কোনো স্যুট আছে কি? যে লোকটির সঙ্গে কথা বললাম সে উত্তর না দিয়ে শুধু মাথা নেড়ে অন্য একটা লোককে দেখিয়ে দিল। তার কাছে গেলাম, সেও মাথার ইঙ্গিতে অন্য লোককে দেখিয়ে দিল, কিন্তু কথা বলল না। আমি তার কাছে যেতেই সে বলল, একটু অপেক্ষা করুন, আপনার কথা শুনছি। তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে রাখলাম। এরপর সে আমাকে পেছনের কামরায় নিয়ে গেল এবং বাতিল স্যুটের এক গাদার মধ্যে সন্ধান করে সবচেয়ে বিশ্রী একটা স্যুট আমার জন্য বের করে দিল। আমি সেটা পরলাম, কিন্তু আমার গায়ে লাগলো না এবং কোনো মতেই সেটা আমার মন মতো হলো না। কিন্তু নতুন বলে সেটা নেবার লোভ সামলাতেও পারছিলাম না। কোনো ত্রুটির কথা উল্লেখ না করে দ্বিধাজড়িত কণ্ঠে বললাম, এর দামের জন্য যদি কিছুদিন আপনি অপেক্ষা করতে পারেন তবে আমার বড় সুবিধে হয়। আমার কাছে খুচরো টাকা নেই। আমার কথা শেষ হওয়ার সঙ্গে লোকটির চোখে মুখে একটা অবজ্ঞার ভাব ফুটে উঠল। সে বলল, ওহ, আপনার কাছে নেই? আমি সেটা আশাও করিনি। আপনার মতো লোকের কাছে বেশি টাকা না থাকাই স্বাভাবিক। আমি খুব আঘাত পেলাম এবং ক্ষুব্ধ কণ্ঠে বললাম, বন্ধু, কোনো লোককে শুধু পোশাক দিয়ে বিচার করো না। আমি সহজে এই স্যুটের দাম দিতে পারি। বড় একটা নোট ভাঙানোর জন্য তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। এ কথায় সে তার ধরনটা একটু পরিবর্তন করলো, তবুও সেই ভাব বজায় রেখে বলল, আপনাকে কোনো রকম খারাপ ইঙ্গিত করে আমি কথাটি বলিনি। তবু বলতে চাই, আপনার নোটের ভাঙতি দিতে পারি কিনা সেটা আপনার দেখবার বিষয় নয়। আশা করি আমরা ভাঙতি দিতে পারবো। আমি নোটটি তার হাতে দিয়ে বললাম, বেশ, আমি মাফ চাইছি। হেসে সে নোটটি হাতে নিল। তার মুখে একগাল হাসি। তার সমস্ত মুখে ভাঁজ পড়ে ভ্রুর প্যাচের মতো রেখার সৃষ্টি হলো এবং পুকুরে ঢিল ছুঁড়ে মারলে সে জায়গায় যে ধরনের ঢেউ সৃষ্টি হয় তার মুখের অবস্থাও তেমনি হয়ে উঠল। কিন্তু নোটটির ওপর দৃষ্টি দিতে গিয়ে তার হাসি হঠাৎ থেমে গেল এবং মুখাবয়ব হলুদ বর্ণ হয়ে উঠল। ভিসুভিয়াসের গরম লাভা পাশের মাটিতে পড়ে যেমন শক্ত হয়ে যায়, তার হাসিও হঠাৎ থেমে গিয়ে ঠিক তেমনি দেখাচ্ছিল। আমি কখনো কোনো হাসি হঠাৎ থেমে গিয়ে এমনি স্তব্ধ হয়ে যেতে দেখিনি। লোকটি নোটটি ধরে ঠায় দাঁড়িয়ে রইল। দোকানের মালিক ছুটে এসে কি ঘটেছে তা দেখতে এবং তেজের সঙ্গে বলল, কি হয়েছে? অসুবিধাটা কি? কি চাই? আমি বললাম, অসুবিধা তেমন কিছু নয়। আমি আমার ভাঙতির জন্য অপেক্ষা করছি। টড, শিগগির ভাঙতি দিয়ে দাও, তাড়াতাড়ি করো। টড একটু ঠাট্টার সুরে বলল, ভাঙতি দিয়ে দাও বলাটা তো সহজ স্যার, নোটটা নিজে একবার দেখুন। দোকানদার মালিক নোটটা দেখল এবং আস্তে শীষ দিতে লাগলো। তারপর পরিত্যক্ত কাপড়ের গাদার উপর এসে এটা ওটা টেনে বের করতে লাগলো এবং ক্রমে বেশ উত্তেজিতভাবে আপন মনে বলতে লাগলো, একজন খেয়ালি কোটিপতিকে এমনি একটা বাজে স্যুট বিক্রি করছো টড? তুমি আস্ত একটা বোকা, একেবারে নিরেট বোকা। সবসময় এমনি একটা কিছু করে চলেছে যাতে সব কোটিপতিরা এখান থেকে একে একে সরে যাচ্ছে। সাধারণ বেশভূষার মধ্যে কে যে কোটিপতি তাও কখনোই চিনে বের করতে পারে না। হ্যাঁ, এটাই আমি খুঁজছিলাম স্যার। ওগুলো খুলে আগুনে ফেলে দিন স্যার। এই যে স্যার, এই স্যুট, এটাই উপযুক্ত জিনিস। এমনি দামি স্যুট ডিউকদের মর্যাদার উপযোগী। কোনো একজন বিদেশি রাজকুমারের জন্য এটা তৈরি করা হয়েছিল। আপনি তাকে চিনবেন স্যার। তিনি হচ্ছেন মাননীয় হেলিফ্যাক্সের হসপোডার। এটাকে আমরা এখানেই রেখে দিয়েছি অনেক দিন ধরে, কারণ তার মা মরণোন্মুখ। এখন তিনি শোক বসন পরে আছেন। অবশ্যই তার মা এখনো মারা যাননি। সব ঠিকই আছে। আমরা সবসময় আমাদের, অর্থাৎ তাদের রুচি অনুযায়ী জিনিস রাখতে পারি না। প্যান্টে আপনাকে সুন্দর মানিয়েছে। এখন দেখুন, সব ঠিক হয়েছে। আমি কখনো এত সুন্দর মানানসই পোশাক আর দেখিনি। আমি সন্তোষ প্রকাশ করলাম। ঠিক ঠিক স্যার, এ নিয়ে আপনার কোনো রকম কাজ চলে যাবে, আমি বলতে পারি। কিন্তু দয়া করে আপনি দেখুন, আপনার নিজের মাপে আমরা কত সুন্দর জিনিস তৈরি করি। উড, খাতাপত্র নিয়ে এসো। লেখো, পায়ের লম্বা মাপ 32, ইত্যাদি ইত্যাদি। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই স্যুট, প্রাতবাস, শার্ট এবং অন্য সব পোশাকের মাপ নিয়ে ফেলল। সব শেষ হলে একটু সুযোগ পেলে বললাম, কিন্তু মহোদয়,
আপনি নোটটি ভাঙিয়ে না দিলে কিংবা দামের জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা না করলে আমি যে এগুলো ফরমাশ দিতে পারি না। অনির্দিষ্টকাল? এটা তো একটা সামান্য কথা স্যার। বলুন চিরকাল, সেটাই উপযুক্ত কথা। টড শিগগির কাজগুলো শেষ করে ফেলবে এবং সময় নষ্ট না করে স্যারের বাড়িতে পৌঁছে দেবে। সাধারণ খরিদ্দার অপেক্ষা করুক। স্যারের ঠিকানাটা লিখে নাও টড। আমি বাড়ি বদল করছি, আমি এখানে এসে নতুন ঠিকানা দিয়ে যাব। ঠিক আছে স্যার, 1 মিনিট, আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি স্যার, এই পথে। আচ্ছা, গুড বাই। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে। স্বভাবতই আমার যাই প্রয়োজন তা কিনতে গিয়ে ভাঙতি চেয়ে বসি। 1 সপ্তাহের ভেতর আরাম, আয়েশ ও বিলাসিতার প্রয়োজনীয় সামগ্রী সম্ভারে আমি সুসজ্জিত হয়ে পড়লাম। হ্যানোভার স্কোয়ারের ব্যয়বহুল এক হোটেলে থাকবার ব্যবস্থা করলাম। সেখানেই খাওয়া দাওয়া করতাম, কিন্তু নাস্তার জন্য হ্যারিসের সেই অনাড়ম্বর হোটেলে যেতাম। সেখানেই প্রথমে আমার 10 লক্ষ পাউন্ডের নোট দেখিয়ে খেয়েছিলাম। হ্যারিসই আমাকে মানুষ করেছে। সারা দেশে হ্যারিস সংবাদ ছড়িয়েছে যে বিদেশি খেয়ালি ভদ্রলোক জামার পকেটে 10 লক্ষ পাউন্ডের নোট নিয়ে ঘুরে বেড়ান। তিনি এই হোটেলের মহান পৃষ্ঠপোষক। এইটুকুই যথেষ্ট। অল্প পুঁজির দিনদারি গোছের হোটেল প্রসিদ্ধ হয়ে উঠল এবং খরিদ্দারে ভিড় বেড়ে গেল। হ্যারিস এত কৃতজ্ঞ হলো যে সে জোর করে আমার ওপর ধার চাপাতে লাগলো এবং তা অস্বীকার করার উপায় ছিল না। আমার মতো নিঃস্ব লোকের ব্যয় করবার মতো যথেষ্ট অর্থগম হলো। ধনী ও বড়লোকের মতো আমি বাস করতে লাগলাম। আমি বুঝে নিয়েছি শেষে সব ভেঙে পড়বে, কিন্তু যেহেতু একবার এই গোলকধাঁধায় ঢুকে পড়েছি, তখন সাঁতরে পারে যেতেই হবে অথবা ডুবে মরতে হবে। সামনে ধ্বংস আসন্ন, এমনি একটা পরিস্থিতি। তার থেকে বাঁচতে হলে অতি সাবধানে ধীর স্থিরভাবে উপায় বার করতে হবে, অন্যথায় সমস্ত ব্যাপারটা হাস্যাস্পদ হয়ে পড়বে। রাত্রে ও অন্ধকারে বিয়োগান্ত অংশটুকু থাকতো আমার সামনে এবং সবসময় সেটা আমাকে সতর্ক করত আর ভয় দেখাতো। সুতরাং আমি আফসোস করতাম এবং বিছানায় এপাশ ওপাশ করে কাটাতাম। ঘুম সহজে আসতে চাইতো না। দিনের বেলায় বিষাদের অংশটুকু কমে গিয়ে অদৃশ্য হয়ে যেত এবং আমি মুক্ত হাওয়ায় জড়তা ও উন্মত্ততা পরিহার করে চলে ফিরে বেড়াতাম। সেটা খুব অস্বাভাবিক ছিল, কারণ আমি পৃথিবীর এই সেরা রাজধানীতে খ্যাতনামা হয়ে পড়লাম। সেটা শুধু আমাকে একটু একটু বিচলিত করেই ছাড়েনি, আমার মাথায় একদম ঘুরিয়ে দিল। এমন একটি সংবাদপত্র পাবেন না, কি ইংরেজি, স্কটিশ এবং আইরিশ, যাতে পকেটে 10 লক্ষ পাউন্ডের নোটওয়ালা সর্বশেষ কাজ এবং বক্তব্যের কোনো উল্লেখ নেই। প্রথমে আমার কথা উল্লেখ করা হয় বিবিধ কলামের নিচের দিকে, তারপর নাইটদের উপরে, তারপর ব্যারনদের। এইভাবে নাম যত ছড়াতে লাগলো তত উপরের দিকে উঠতে লাগলো, যতক্ষণ না একেবারে সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছলাম। সেটা হলো ডিউকের উপরে এবং রাজবংশীয় ডিউকদের নিচে, সর্বশ্রেণীর পাদ্রীদের ওপরে, শুধু প্রধান ধর্মযাজকের নিচে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এগুলো আমার সুখ্যাতি নয়, আমি দুর্নামি কামাই করছি। এরপর এলো সর্বোচ্চ সম্মানের পুষ্পবৃষ্টি, যা আমাকে অগৌরবের তলদেশ থেকে সর্বময় খ্যাতিতে ভূষিত করে ফেলল। পাঞ্চ পত্রিকা আমার এক ব্যঙ্গচিত্র ছাপালো। এটাই আমাকে মানুষ করলো এবং আমার স্থান সুপ্রতিষ্ঠিত হলো। লোকে আমাকে এখনও ঠাট্টা করতে পারে, কিন্তু সেটা সম্মানসূচকভাবে, জঘন্য বা কঠোরভাবে নয়। আমাকে দেখে লোকে হাসতে পারে, কিন্তু উপহাস করবে না। সে সময় চলে গেছে। পাঞ্চের ব্যঙ্গচিত্রে আঁকা হলো আমি নোংরা পোশাকে ভূষিত হয়ে লন্ডন টাওয়ারে যাবার জন্য রাজার দেহরক্ষী সেনাদলের সঙ্গে লড়াই করছি। এখন আমার অবস্থা সহজেই কল্পনা করতে পারেন। একজন যুবক যাকে কেউ কখনো চিনত না, এখন তার এমন একটা কথা বলবার উপায় নেই যা নাকি সঙ্গে সঙ্গে লোকের মুখে পুনরুল্লেখ না হবে। বাইরে বেরোলেই শোনা যাবে লোকে বলাবলি করছে, এই তিনি যাচ্ছেন, এই তো তিনি। নাস্তা খেতে গেলে বিরাট এক জনতা তাকিয়ে থাকবে। কোনো নাট্যশালায় গেলে অসংখ্য অপেরা গ্লাস দিয়ে দৃষ্টি নিক্ষিপ্ত হবে আমার ওপর। আমি যে কি বিরাট গৌরবের ওপর সাঁতার কাটছিলাম, এই হলো তার কিছু নমুনা। আমি আমার সেই নোংরা স্যুটটি রেখেছিলাম এবং মাঝে মাঝে সেটা পরে ছোটখাটো জিনিসপত্র কিনতে গিয়ে অপমানিত হওয়া এবং পরক্ষণেই 10 লক্ষ পাউন্ডের নোট বের করে নিন্দুকের অপ্রস্তুত করে দেবার আনন্দ উপভোগ করতাম। কিন্তু সেটা বেশি দিন চালাতে পারিনি। সচিত্র কাগজগুলো আমার সে পোশাকটিকে এত পরিচিত করে ফেলেছিল যে যেমনটি আমি সেটা পরে বের হতাম, অমনি আমাকে চিনে ফেলত সবাই এবং একটা বড় জনতা আমার পেছন পেছন অনুগমন করত। আর কোনো জিনিস কিনতে গেলে নোট বের করবার আগেই দোকানদার তার সমস্ত জিনিস আমাকে বাকি দিতে রাজি হয়ে যেত। আমার সুখ্যাতির 10ম দিনে আমি আমার জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে আমাদের রাষ্ট্রদূতের বাসভবনে গেলাম। এক্ষেত্রে যতটা উৎসাহ দেখানো সম্ভব তা দেখিয়েই তিনি আমাকে গ্রহণ করলেন।
কিন্তু এত দেরিতে তার সঙ্গে দেখা করতে যাওয়ায় তিনি যথেষ্ট অনুযোগ করলেন এবং বললেন এ ত্রুটি তিনি ক্ষমা করতে পারেন যদি আমিও ওই রাতে তার বাড়িতে নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের একজন অসুস্থতাজনিত অনুপস্থিতির শূন্যতা পূর্ণ করি। আমি রাজি হলাম এবং আমরা দুজন কথাবার্তা বলতে লাগলাম। কথা প্রসঙ্গে বেরিয়ে পড়ল তিনি এবং আমার বাবা স্কুলে সহপাঠী ছিলেন। পরে ইয়েলেও তারা একত্রে লেখাপড়া করেছেন, সুতরাং তিনি আমাকে তার বাড়িতে সময় অসময়ে আসা যাওয়া করতে অনুরোধ করলেন এবং আমি খুব আনন্দের সঙ্গে তাতে রাজি হলাম। আসলে এতে আমার খুব আগ্রহ ছিল এবং এ ব্যাপারে আমি খুব খুশি হলাম, কারণ ঝামেলায় পড়লে তার সাহায্য পেতে পারি। কিভাবে সাহায্য করবেন বলতে পারি না, তবে হয়তো চিন্তা করে বা বুদ্ধি দিয়ে তিনি সাহায্য করতে পারবেন। কিন্তু এত দেরিতে তার কাছে আমার সমস্ত ঘটনা বর্ণনা করার সাহস হলো না। লন্ডনে আমার এই অদ্ভুত জীবনযাত্রার শুরুতে আমি হয়তো অসংকোচে তাকে সবকিছু বলে ফেলতাম। না, এখন সেটা বলতে সাহস হলো না। আমি অনেক জটিলতার ভেতর ঢুকে পড়েছি। অন্তত এতটা বেশি মাখামাখির পর এমনি একজন নতুন বন্ধুর কাছে ব্যাপারটা বলার দায়িত্ব আছে, যদিও তার সঙ্গে অন্তরঙ্গতা আওতার বাইরে নয়, কারণ এত ধার সত্ত্বেও আমি আমার সীমার মধ্যেই আছি, অর্থাৎ আমার বেতনের পরিসীমার মধ্যে। অবশ্যই আমার বেতন কত হবে আমি জানি না, তবে বাজি যদি জিতে যাই তবে ধনী বুড়োর কাছ থেকে যে ভালো একটা দান পাবো সে ব্যাপারে একটা স্থির নিশ্চয়তা ছিল। অবশ্যই উপযুক্ত প্রমাণিত হলে তবেই। আমি যে উপযুক্ত প্রমাণিত হব সে সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ ছিল না। বাজির ব্যাপারে আমার তেমন দুর্ভাবনা ছিল না, কারণ সবসময় আমি বেশ ভাগ্যবান। বেতন সম্বন্ধে আমার অনুমান ছিল বছরে কমপক্ষে 600 থেকে 1000 পাউন্ড হবে। প্রথম বছরে 600 এবং পরবর্তী বছরে বেড়ে গিয়ে নিজ দক্ষতা বলে সর্বোচ্চ অঙ্কে গিয়ে পৌঁছব। বর্তমানে আমার মোট দেনা প্রথম বছরের বেতনের সমান। সবাই আমাকে টাকা ধার দিতে চেষ্টা করতে লাগলো, কিন্তু তাদের প্রত্যেককে এটা ওটা অজুহাত দিয়ে বিরত করেছে। মোট ধার ছিল 300 পাউন্ডের। অবশ্যই 300 পাউন্ড বাকি সওদা ও থাকা খাওয়ার দেনা। আমি বিশ্বাস করতাম বুঝে শুনে খরচ করলে এবং হিসাব করে চললে আমার দ্বিতীয় বছরের বেতন দিয়ে বাকি মাসটা চালাতে পারবো। মাস শেষ হলে আমার মালিক তার ভ্রমণ শেষ করে এসে পড়বেন এবং ঈশ্বরের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে, কারণ তখন আমি আমার 2 বছরের বেতনই আমার পাওনাদারদের দিয়ে দিতে পারবো এবং সরাসরি কাজে মনোযোগ দিতে পারবো। 14 জন অতিথির এক মনোজ্ঞ নৈশভোজ। শোরডিচের ডিউক ও তার পত্নী, তাদের কন্যা লেডি অ্যান গ্রেস এলেনর সেলেস্ট, নিউগেটর আর্ল ডি বোহন ও তার ভাই কাউন্ট, চিপসাইড লর্ড ও লেডি ব্লাদার স্কাইট, আরও কয়েকজন খেতাববিহীন নরনারী, রাষ্ট্রদূত, তার পত্নী ও কন্যা এবং কন্যার পোর্শিয়া ল্যাংহাম নামে 22 বছর বয়স্কা জনৈক ইংরেজ বান্ধবী, যিনি 2 মিনিটের মধ্যেই আমাকে পছন্দ করে ফেলেন এবং আমিও। সেটা স্বচ্ছভাবেই আমার কাছে ধরা পড়ল। আরও একজন অতিথি ছিলেন, তিনি একজন আমেরিকান, কিন্তু আমি গল্পের খেই ছেড়ে দূরে এসে পড়েছি। অতিথিরা তখন বসবার ঘরে নৈশভোজের জন্য অপেক্ষা করছেন এবং নিষ্ক্রিয়ভাবে নবাগতদের লক্ষ্য করছেন। ইতিমধ্যে পরিচারক ঘোষণা করল, মিস্টার লয়েড হেস্টিংস। স্বাভাবিক সৌজন্য প্রকাশের পর হেস্টিংসের সঙ্গে চোখাচোখি হলাম। হাত প্রসারিত করে সে সোজা আমার দিকে এগিয়ে এলো। এরপর কর্মর্দন করতে গিয়ে হঠাৎ সে থেমে গেল এবং অপ্রস্তুত হয়ে বলল, মাফ করবেন, মনে হয় আপনাকে আমি চিনি। নিশ্চয়ই চেনো, আমরা তো পুরনো পরিচিত। মনে হয় না আপনি? হ্যাঁ, জামার পকেটে 10 লক্ষ পাউন্ডের নোট নিয়ে বেড়ানো সেই দানব। হ্যাঁ, আমি সেই। আমার নতুন ডাকনামে ডাকতে ভয় পেও না, আমি তো অভ্যস্ত হয়ে গেছি। কি আশ্চর্য, আমি একেবারে অবাক হয়ে গেছি। কয়েকবারই দেখেছি তোমার নামের সঙ্গে এই ডাকনাম জুড়ে দেয়া হয়েছে, কিন্তু আমি কখনো এই বহু বিঘোষিত ভদ্রলোকই আমাদের হেনরি অ্যাডামস। দি বেজার 6 মাস আগেও ফ্রিস্কোর ব্ল্যাক হপকিন্সের কাছে তুমি কেরানিগিরি করছিলে। অতিরিক্ত বেতনের জন্য কত রাত জেগে কাটিয়েছ। পাউন্ড ও কারি এক্সটেনশনের হিসাবপত্র তৈরিতে তুমি আমাকে সাহায্য করতে। কি করে লন্ডনে আসার মতলব করলে এবং কেমন করে এত বড় খ্যাতনামা কোটিপতি হয়ে পড়লে? কি করে এই আরব্য উপন্যাস বাস্তবে রূপায়িত হলো? আরে, আমি যে কিছুই বিশ্বাস করতে পারছি না, বুঝতেও পারছি না। আমার মাথায় যে আবর্তের সৃষ্টি হয়েছে সেটা শান্ত হতে সময় দাও। লয়েড, তুমি আমার চেয়ে বেশি হতবুদ্ধি হওনি। আমি নিজেই কিছু বুঝতে পারি নাই। অবাক করে তুললে যে 3 মাস আগেই না আমরা খনি শ্রমিকের রেস্তোরাঁয় গিয়েছিলাম? না, হোয়াইট চেয়ারে। ঠিক বলেছ, হোয়াইট চেয়ারেই।
এক্সটেনশন কাগজগুলোর জন্য 6 ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর ভোর 2টোর সময় আমরা সেখানে গিয়ে বসলাম। তোমাকে আমার সঙ্গে লন্ডনে আসবার জন্য কত পিড়াপিড়ি করলাম। তোমার ছুটি মঞ্জুর করিয়ে দিতে চাইলাম, তোমার সমস্ত কাগজপত্রও দিতে চাইলাম, তাছাড়া বিক্রিতে লাভবান হলে তোমাকে কিছু মুনাফাও দিতে চাইলাম। তুমি কিছুতেই আমার কথা শুনলে না, বরং বললে আমি তাতে সফল হব না। তুমি কাজ সেরে এসে আবার কাজ পাওয়া না পাওয়ার অনিশ্চয়তার মধ্যে আসতে চাওনি। কিন্তু তা সত্ত্বেও আজ তোমাকে এখানে দেখছি, এটা কেমন বেখাপ্পা মনে হচ্ছে। বলো, কি করে তুমি এখানে এসে পড়লে এবং কি করেই বা এই অবিশ্বাস্য ভাগ্য লাভ করলে? শোনো লয়েড, এটা একটা আকস্মিক ঘটনা। এই দীর্ঘ একটা গল্প কেউ বলবে, রোমাঞ্চকর ব্যাপার। আমি তোমাকে সব বলবো, তবে এখন নয়। কখন? এ মাসের শেষে। আরও এক পক্ষকাল বাকি আছে তার। এই দীর্ঘ সময় কৌতূহল দমিয়ে রাখা বিরাট ধৈর্যের ব্যাপার। সময়টা 1 সপ্তাহ করো ভাই। আমি তা পারবো না। কেন পারবো না তাও ধীরে সুস্থে জানতে পারবে। কিন্তু তোমার ব্যবসা কেমন চলছে? তার মুখের সমস্ত প্রফুল্লতা একটা নিঃশ্বাসের মতো যেন উবে গেল। শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বল, তুমি সত্যিকারের ভবিষ্যৎ বক্তা। আমি না এলেই ভালো করতাম। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। তোমাকে অবশ্যই বলতে হবে, এখান থেকে ছাড়া পেলে তুমি আমার সঙ্গে আসবে। রাতে আমার ওখানে থাকবে এবং আমাকে সব খুলে বলবে। সত্যি? তুমি সত্যি কথা বলছো? তার চোখে জল এসে পড়ল। হ্যাঁ, আমি সমস্ত ঘটনা জানতে চাই, তার প্রতিটি শব্দ পর্যন্ত। আহ, আমি কৃতার্থ হলাম। আমার জীবনে যা ঘটে গেছে, তারপর তোমার কথায় এবং দৃষ্টিতে আমার প্রতি তোমার যে আন্তরিক আগ্রহ প্রকাশ পেয়েছে, তাতে তোমার কাছে নতজানু হতে ইচ্ছে করছে আমার। সে শক্ত করে আমার হাত আঁকড়ে ধরে রাখলো এবং তারপর সব ঠিক হয়ে গেল। এরপর নৈশভোজের জন্য প্রস্তুত হলো, কিন্তু ভোজ হয়ে উঠল না। সাধারণত ইংরেজ সমাজে খানাপিনার ব্যাপারে পদমর্যাদার স্তরভেদ নিয়ে যে সংকীর্ণ পরিবেশের সৃষ্টি হয়, তাই হলো। ফলে খাওয়া প্রায় হলোই না। ইংরেজরা ভোজের নিমন্ত্রণে যাবার আগেই ভোজ শেষ করে যায়, কারণ তারা সামনের অনিশ্চয়তা সম্পর্কে সচেতন থাকে। কিন্তু আগন্তুকদের কেউ সতর্ক করে দেয় না, ফলে তারা এই ফাঁদে পড়ে যায়। কিন্তু এই অনুষ্ঠানের মতো এ ধরনের অসুবিধায় কেউ পড়েনি, কারণ এর আগে আমরা সবাই ভোজের আমন্ত্রণে গেছি। একমাত্র হেস্টিংস ছাড়া লবিশ কেউ ছিল না। তাকে রাষ্ট্রদূত জানিয়ে দিয়েছিল যে ইংরেজ পদ্ধতির এই অনিশ্চয়তার জন্য তিনি কোনো ভোজের বন্দোবস্ত করেননি। সকলেই একজন করে মহিলাকে সঙ্গে নিয়ে মিছিল করে ভোজের ঘরে প্রবেশ করল, কারণ ভোজের জন্য আনুষ্ঠানিক আড়ম্বরের সঙ্গে চলাচল করতে হয়। কিন্তু এ ব্যাপারেই প্রথম গোলমাল দেখা দেয়। শোরডিচের ডিউকি সর্বপ্রথম টেবিলের সামনে গিয়ে প্রধান আসনে বসবার দাবি করলেন। তার ধারণা, একজন রাষ্ট্রদূত একটা জাতির প্রতিনিধিত্ব করেন, কোনো রাজা নয়। কিন্তু আমি আমার প্রাধান্য দাবি করে বসলাম এবং কিছুতেই নতি স্বীকার করলাম না। সংবাদপত্রের বিবিধ পর্যায়ের কলামে রাজবংশীয় ডিউক ছাড়া সকলের আগে আমার স্থান। আমি সেই কথা ঘোষণা করলাম এবং অগ্রাধিকার দাবি করলাম। ঝাঁকাঝাঁকি করে সাধারণত যেমন হয়, এ ব্যাপারেও তেমনি কোনো রকম মীমাংসায় আসা গেল না। অবশেষে তিনি তার বংশাবলী ও অতীতের পদমর্যাদার উল্লেখ করলেন। তার বংশধররা ছিলেন বিজয়ী যোদ্ধা, সেজন্য আমি তাকে আদমের বংশধর বলে তুলে ধরলাম এবং আমাকেও সেই একই আদমের বংশধর বলে পরিচয় দিলাম। বিশেষ করে আমার নামই যখন তার প্রকৃষ্ট সাক্ষ্য। পক্ষান্তরে তার নিজের প্রদত্ত পরিচয়ের বিবরণ থেকে জানা গেছে যে তিনি নরমান জাতির এক অপ্রধান শাখা থেকে এসেছেন। সুতরাং আমরা সবাই আবার মিছিল করে বসবার ঘরে ফিরে এলাম এবং লম্বা সারিতে শ্রেণীবদ্ধ হয়ে সার্ডিন মাছের ঝোল ও স্ট্রবেরি খেলাম। সবাইকে ছোট ছোট দলে মিলিত হয়ে দাঁড়িয়ে খেতে হলো। এখানে প্রাধান্য বা মর্যাদার প্রশ্ন এতটা পীড়াদায়ক নয়। এক্ষেত্রে খানা শুরু হওয়ার আগে সর্বোচ্চ পদমর্যাদার 2জন ভদ্রলোক একটা শিলিং ছুড়ে দেন। যিনি জেতেন তিনি স্ট্রবেরি খান, আর যিনি হেরে যান তিনি শিলিংটা পান। পরবর্তী 2জনও ঠিক অনুরূপভাবে মুদ্রা ছোড়ে। তারপর আরও 2জন, তারপর আরও, এমনি করে চলতে থাকে। খাওয়ার পর আমরা প্রতি খেলায় 6 পেনি হারে ক্রিবিজ খেলতে বসে গেলাম। ইংরেজরা কেবল আমাদের উদ্দেশ্যে কোনো খেলা খেলে না। আমাদের সময়টা বেশ কাটল, অন্তত আমার, এবং মিস ল্যাংহামের তো বটেই। আমি এতই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে অকপটে তার কাছে আমার সব কথা খুলে বললাম। আমি তাকে বললাম আমি তাকে ভালোবেসে ফেলেছি
কথাটা শোনা মাত্র সে আরো তিম হয়ে উঠল, যেন তার চুলও লাল হয়ে উঠেছে। কিন্তু কথাটা তার মনে ধরেছে। সে বলল যে সে আমাকে পছন্দ করেছে। আহ, এমনি একটা স্নিগ্ধ মনোরম সন্ধে আর কখনো আসেনি আমার জীবনে। তার সঙ্গে আমি পুরোপুরি সহৃদয় ও অকৃত্রিম ভাব বজায় রেখেছিলাম। তাকে জানালাম যে 10 লক্ষ পাউন্ডের নোটের এত গল্প সে শুনেছে, সেটা ছাড়া এই পৃথিবীতে আমার আর একটা সেন্টও নেই। আমার সেই নোটটাও আমার নয়। কথাটা তার কৌতূহলের উদ্রেক করল। তারপর নিচু গলায় তাকে গোড়া থেকে সমস্ত গল্পটাই বলে ফেললাম। শুনে হাসতে হাসতে তার দম আটকাবার উপক্রম হলো। এমন অট্টহাসি হাসবার মতো কি এমন দেখল সে? আমি বুঝে উঠতে পারলাম না, কিন্তু কারণ নিশ্চয়ই কিছু একটা আছে। প্রতি আধ মিনিটে একটা নতুন ঘটনার উল্লেখ হতে লাগলো, আর তার জন্য তাকে 1.5 মিনিট সময় দিতে হতো তার বেসামাল হাসি থামাতে। হাসতে হাসতে নিজেকে সে প্রায় নিঃশেষ করে ফেলেছে। সত্যি, হাসির আবেগে সে একেবারে নিঃসার হয়ে পড়েছিল। কিন্তু এমন কিছু ঘটার মতো কিছুই তো আমি দেখলাম না। কোনো একটা লোকের জীবনের বেদনাময় ঘটনা, তার কষ্ট, উৎকণ্ঠা ও ভয়ের কাহিনী যে কারো এমনি অবস্থার সৃষ্টি করতে পারে, এর আগে তা কখনো দেখিনি। সুতরাং বিনা কারণেও যে সে এত উৎফুল্ল হতে পারে, তার জন্য তাকে আরও বেশি ভালোবেসে ফেললাম। কারণ ঘটনা যেভাবে এগিয়ে চলছে তাতে আমার এই জাতীয় একটা স্ত্রীর প্রয়োজন ছিল। অবশ্য আমি তাকে বলেছিলাম 2 বছর আমরা বেতনের টাকা ভোগ করতে পারবো না। সে বছর দুটো আমাদের অপেক্ষা করে থাকতে হবে। তাতেও তার কোনো আপত্তি ছিল না। শুধু সে আমাকে সাবধান করে দিল 3য় বছরের বেতনের ওপর যাতে হাত না পড়ে, আমি যেন সেভাবে হিসাব ধরে চলি। তারপর এই ভেবে সে উৎকণ্ঠা প্রকাশ করল, সত্যিকারভাবে 1ম বছরের যে বেতনটা পাওয়া যাবে তার চেয়ে বেশি হিসাব ধরা একটা ভুল হয়ে যায়নি তো? আমার মনে হলো সত্যি এটা একটা চিন্তার বিষয়, এবং কথা ভাবতে গিয়ে আগের চেয়ে এ ব্যাপারে আমার আস্থা অনেকটা কমে গেল। কিন্তু চিন্তাটা আমার মধ্যে একটা ব্যবসায়ী বুদ্ধি ঢুকিয়ে দিল। পর্ষিয়া, যদি কিছু মনে না করো, সেই বুড়ো ভদ্রলোকের সামনে যেদিন আমি যাব সেদিন কি তোমায় সঙ্গে নিতে পারবো? সে একটু কুণ্ঠিত হয়ে পড়ল, কিন্তু বলল, এতে যদি তোমার সাহায্য হয় তবে অবশ্যই আমি যাব। তুমি কি মনে করো সেটা ঠিক হবে? আমি ঠিক বলতে পারি না ঠিক হবে কিনা। আমার ভয় হয় হয়তোবা ঠিক হবে না, কিন্তু এর ওপর আমি এত আশা করে আসি যে তাহলে ভালো হোক আর মন্দ হোক আমি অবশ্যই যাব তোমার সাথে। স্নিগ্ধ মাধুর্য ভরা এক ঝলক উদ্দীপনার সঙ্গে সে কথাগুলো বলল। আহ, আমি যে তোমাকে সাহায্য করছি এ কথা ভেবে আমার যে কি আনন্দ লাগছে। সাহায্য তোমাকেই সবকিছু করতে হবে। তুমি এত সুন্দরী, মনোরমা ও মনোহরিণী যে তুমি সঙ্গে থাকলে আমি মাইনের ব্যাপারে বুড়ো দুজনকে তাদের সর্বোচ্চ হারে রাজি করাতে পারবো, এবং কিছুতেই তারা তা এড়াতে পারবে না। তার ধমনীর রক্ত বোধহয় চঞ্চল হয়ে উঠল, এবং তার অনুপম চোখ দুটি থেকে আলো বিচ্ছুরিত হতে লাগল। তুমি একটা দুষ্টু চাটুকার। তোমার কথায় এক বিন্দুও সত্য নেই, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার সঙ্গে যাব, এবং তোমাকে এই শিক্ষা দিতে চাই যে অন্য লোক তোমার চোখ দিয়ে দেখুক এটা তুমি আশা করতে পারো না। আমার সন্দেহ কি দূর হলো? আমার আস্থা কি ফিরে এলো? এ থেকে সেটা বিচার করা যেতে পারে। গোপনে গোপনে আমার 1ম বছরের বেতন 1200 পাউন্ড তুলেছিলাম, কিন্তু তাকে কিছু বলেনি। সেটা সে করে দিতে পারবে আশা করে রয়েছে। বাড়ি ফেরার সময় সারাটা পথ আমি একটা অন্ধকারের মধ্যে ছিলাম। হেস্টিংস বকে যাচ্ছিল, আমি তার এক বিন্দু শুনছিলাম না। যখন আমরা দুজন আবার বৈঠকখানায় ঢুকছিলাম, তখন আমার স্বাচ্ছন্দ্য ও শৌখিনতা সম্পর্কে হেস্টিংসের উচ্ছ্বসিত প্রশংসায় আমি নিজের মধ্যে ফিরে এলাম। রোজ, আমি এখানে দাঁড়িয়ে একটু প্রাণ ভরে দেখিনি। এটা একটা প্রাসাদ, একেবারে পুরোপুরি প্রাসাদ। এখানে যে কোনো লোক কয়লার আগুন এবং নৈশ আহার থেকে শুরু করে যে কোনো জিনিস আশা করতে পারে। হেনরি শুধু আমাকে একথাই বলে দিচ্ছে না যে তুমি কত ধনী, আমাকে আরও স্মরণ করিয়ে দিচ্ছে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আমি কত গরিব, কত নিঃস্ব, কত পরাস্ত এবং সর্বশান্ত। সব গোল্লাই যাক, তার কথায় আমি চমকে উঠলাম। আমি ভয় পেয়ে গেলাম। তার কথায় আমি বুঝতে পারলাম আমার পায়ের তলায় রয়েছে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, এবং আমি তার উপরের 1/2 ইঞ্চি পুরো আবরণের উপর দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারিনি যে আমি স্বপ্ন দেখছি কিনা, কিন্তু এটা ঠিক, নিজেকে আমি আসল ব্যাপারটা বোঝাবার এতটুকুও চেষ্টা করিনি। কিন্তু এখন আগাগোড়া আমি দেনায় ডুবে আছি। আমার হাতে একটা পয়সাও নেই। একটা সুন্দরী মেয়ের সুখ শান্তির ভার আমার ওপর। আমার সামনে কিছুই নেই,
কিছু একটা মোটা বেতনের আশা, তাও আবার পূর্ণ নাও হতে পারে। আমার মনে হলো আমি যেন একেবারে ধ্বংস হয়ে গেছি। তার থেকে বাঁচবার কোনো ভরসা আমার নেই। হেনরি, তোমাকে দৈনিক আয়ের সামান্যতম একটু হলেও... হায়, আমার দৈনিক আয়! নাও, এই ভালো স্কচ খেয়ে নাও এবং মনকে উৎফুল্ল করো। এই নাও। অথবা, ওহ না থাক, তুমিও ক্ষুধার্ত, বসো। আমার কিছুর দরকার নেই, আমি আজকাল খেতে পারি না, তবে আমি তোমার সঙ্গে খাবো যতক্ষণ না আমি পড়ে যাই। এসো। ব্যারেল ব্যারেল খাও, তোমাকে আমি তাই দেব। জিনো। হ্যাঁ লয়েড, আমি পেয়ালায় ঢালছি, তুমি তোমার গল্প শুরু করো। আবার কি গল্প? আবার কি বলছো? হ্যাঁ, আমি বলছি যে তুমি কি সেটা আবার শুনতে চাইছো? আমি কি আবার শুনতে চাচ্ছি? এটা একটা ধাঁধা। রাখো, আর ওগুলো খেয়ে নাও, তোমার আর দরকার নেই। শোনো হেনরি, তুমি আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছ। আস্তে আস্তে তোমাকে গল্পটা বলিনি? তুমি? হ্যাঁ, আমি যদি কিছু শুনে থাকি তবে আমার ফাঁসি হোক। হেনরি, এটা খুব খারাপ কথা, আমাকে খুব পীড়া দিচ্ছে। রাষ্ট্রদূতের ওখান থেকে তোমার কি হয়েছিল বলো তো? আবার সবকিছু আমার চোখের সামনে ভেসে উঠল। আমি নিজেকে ফিরে পেলাম। আমি পৃথিবীর সেরা মেয়েকে পেয়েছি, তাকে বন্দি করেছি। তখনই সে ছুটে এলো এবং আমরা দুজনে বারবার করমর্দন করতে লাগলাম। আমি এত বেশি করে করমর্দন করলাম যে হাতে ব্যথা ধরে গেল এবং 3 মাইল আসতে আসতে যে সে গল্প করেছে তার এক বিন্দুও না শোনাতে সে কোনো অনুযোগ করল না। সে বসে পড়ল এবং ধৈর্যশীল লোকের মতো সমস্ত গল্পটা আবার আমাকে শোনালো। সংক্ষেপে তার কথাগুলো হচ্ছে এই: একটা বড় রকমের সুযোগ পেয়ে সে ইংল্যান্ড এসেছিল। পাউন্ড ও মুদ্রা এক্সটেনশন লেনদেনের সে সুযোগ পেয়েছিল। $10 লক্ষ ওপর যা লেনদেন হবে তা হবে তার নিজস্ব। সে যথেষ্ট পরিশ্রম করেছে, প্রতিটি পন্থাতেই চেষ্টা করেছে, কোনো চেষ্টারই সে কসুর করেনি এবং তার যত টাকা ছিল তার প্রায় সবই সে এতে ব্যয় করে ফেলেছে। তার কথা শোনার মতো একজন মহাজনও সে পায়নি। আর 1 মাসের ভেতরেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এক কথায় সে সর্বশান্ত হয়েছে। কথাগুলো শেষ হওয়ার পরই সে লাফিয়ে উঠে চেঁচিয়ে বলল, হেনরি, তুমি আমাকে সাহায্য করতে পারো? তাহলে আমি রক্ষা পাবো। তুমি কি তা করবে? বলো, তুমি কি আমায় সাহায্য করবে? কি করে? খুলে বলো, কি করে তোমায় আমি বাঁচাতে পারি? আমাকে $10 লক্ষ এবং দেশে যাবার ভাড়া দাও। অস্বীকার করো না হেনরি। ওর কথায় আমার বড় কষ্ট বোধ হলো। প্রায় একে বলেই ফেলেছিলাম, লয়েড, আমি নিজেই একজন ভিখারি, কপরদক্ষিণ, দেউলিয়ে এবং দেনাগ্রস্ত। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মুখ চেপে রেখে নিজেকে শান্ত করলাম এবং একজন পুঁজিওয়ালা মহাজনের মতো ব্যবসায়ীর মতো বললাম, আমি তোমাকে সাহায্য করব লয়েড। আহা, আমায় বাঁচালে হেনরি, তাহলে আমি সত্যিই রক্ষা পেয়ে গেছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। হেনরি, যদি কখনো... আমাকে শেষ করতে দাও লয়েড। আমি তোমাকে সাহায্য করব, তবে ঠিক এভাবে নয়। তোমার এত কষ্ট স্বীকার এবং ঝুঁকি নেবার পর সেটা তোমার পক্ষে মঙ্গলকর হবে না। খনি কেনার আমার প্রয়োজন নেই। তাছাড়াও লন্ডনের মতো ব্যবসা কেন্দ্রে আমার মূলধন খাটানোর অসুবিধে হবে না। সেটাই আমি সবসময় চেয়েছি। আমি যা করব তা হচ্ছে, এই খনিটার ব্যাপারে আমার সব জানা আছে। এর অপরিমিত সম্পদের কথাও আমার জানা রয়েছে এবং তা আমি যে কোনো লোকের কাছে হলফ করে বলতে পারি। তুমি আমার নাম ভাঙিয়ে খনির ভেতরের অংশটা নগদ $30 লক্ষ বিক্রি করে ফেলতে পারবে। তারপর সমান অংশে আমরা সেটা ভাগ করে নেব। বিশ্বাস করবেন না, ও পাগলের মতো নাচতে লাগলো। আমি ধরে না ফেললে আসবাবপত্রের ওপর পড়ে সে সব ভেঙে চুরে ফেলত। এরপর নিশ্চিন্ত আরামে সে সেখানে শরীর এলিয়ে দিল এবং শান্ত কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নাম আমি ব্যবহার করতে পারি? তোমার নাম চিন্তা করে দেখো। আহ, কি ভাগ্য! লন্ডনের সব বড় বড় ধনী যে আমাকে ছেকে ধরবে খনির ভেতরের সব জিনিসের জন্যে। আমি বড়লোক হয়ে গেছি। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কিছুতেই ভুলতে পারবো না হেনরি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে গোটা লন্ডন শহর এই খবরে মুখরিত হয়ে উঠল। আমাকে কিছুই করতে হয়নি। দিনের পর দিন আমি ঘরে বসে থেকেছি এবং লোককে বলেছি, হ্যাঁ, আমি তাকে বলেছি আমার কথা বলতে। লোকটাকে আমি চিনি, খনিটাও চিনি, তার চরিত্র সব সন্দেহের ঊর্ধ্বে। আর খনির জন্য যে দাম সে চাচ্ছে তার চেয়ে তার সত্যিকারের মূল্য আরও অনেক বেশি। ইতিমধ্যে আমি আমার মনোরম সন্ধ্যাগুলো রাষ্ট্রদূতের ভবনে কাটিয়েছি।
আমি পর্ষিয়াকে খনি সম্বন্ধে একটা কথাও বলিনি। রাষ্ট্রদূতের পত্নী ও কন্যা আমাদের অর্থাৎ আমার ও পর্ষিয়ার বিয়ের ব্যাপারে বেশ আগ্রহ দেখাতেন এবং আমাদের নানা বাধা বিপত্তি থেকে রক্ষা করার জন্য নানা ফন্দি ফিকির বের করতে। আমাদের ব্যাপারে রাষ্ট্রদূতকে নিঃসন্দেহ রাখার জন্য তার কাছে সব কথা তারা গোপন করতেন। সত্যি তারা কত ভালো। অবশেষে মাস শেষ হলে লন্ডন ও কাউন্টি ব্যাংকে আমার নামে $10 লক্ষ জমা হলো। হেস্টিংসের নামেও জমা হলো $10 লক্ষ। যথাসাধ্য ভালো পোশাকে সজ্জিত হয়ে পোর্টল্যান্ড প্লেসে মালিকের বাড়ির পাশ দিয়ে গাড়ি করে গেলাম। অবস্থা দেখে মনে হলো আমার শিকার ফিরে এসেছে। আমি রাষ্ট্রদূতের বাসায় গিয়ে আমার পর্ষিয়াকে সঙ্গে নিলাম এবং মালিকের বাড়ির দিকে যেতে লাগলাম। পথে শুধু বেতনের কথাই বলতে লাগলাম। সে এতে উত্তেজিত এবং উদ্গ্রীব হয়ে পড়েছিল যে তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। আমি বললাম, তোমাকে যেমনটা দেখাচ্ছে তাতে 3000 পাউন্ডের 1 পেনি কম চাওয়াও আমার অপরাধ হবে। হেনরি, তুমি আমাদের সর্বনাশ করবে। ভয় পেও না, তোমার চোখের মাধুর্য ঠিক রেখো এবং আমার ওপর বিশ্বাস রেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। সুতরাং সারা পথ তার সাহস বাড়িয়ে তোলাই ছিল আমার কাজ। সে একসময় অনুনয় করে বলল, মনে রেখো, আমরা যদি খুব বেশি বেতনের জন্য পিড়াপিড়ি করি তাহলে বেতন একেবারে নাও পেতে পারি, আর তাহলে জীবিকা উপার্জনের আর কোনো পথই খোলা থাকবে না। সে অবস্থায় আমাদের কি উপায় হবে বলো? সেখানে পৌঁছালে সেই পরিচারকটি আমাদের পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল। সেখানে বুড়ো ভদ্রলোক দুজন বসেছিলেন, কিন্তু তারা আমার সঙ্গে এই আশ্চর্য জীবটি অর্থাৎ পর্ষিয়াকে দেখে বিস্মিত হলেন। আমি বললাম, এতে অবাক হওয়ার কিছু নেই, এ আমার হবু বউ। আমি তাদের সঙ্গে পর্ষিয়াকে পরিচয় করিয়ে দিলাম এবং তাদের নামও বললাম। তাদের নাম বলায় তারা আশ্চর্য হননি, কারণ এরা বুঝেছিলেন ডাইরেক্টরি থেকে নাম সংগ্রহ করার মতো জ্ঞান আমার আছে। তারা আমাদের দুজনকে বসতে বললেন এবং আমাদের সঙ্গে খুব ভদ্র ব্যবহার করতে লাগলেন। পর্ষিয়ার সঙ্গে এমন সৌজন্য দেখালেন যে কিছুক্ষণের মধ্যেই তার অপ্রস্তুত ভাবটা কেটে গেল এবং সে খুব সহজ হয়ে উঠল। এরপর আমি বললাম, মহোদয়গণ, আমি এখন আমার বিবরণ পেশ করতে চাই। আমরা শুনে খুশি হলাম। আমার মালিক বললেন, আমার ভাই অ্যাবেল ও আমি যে বাজি রেখেছি সেটা এখন নিশ্চয়ই স্থির করতে পারি। তুমি যদি আমাকে জিতিয়ে থাকো তাহলে আমার দানপত্রের মধ্যে যে কোনো একটা চাকরি তোমাকে দেব। তোমার কাছে সে 10 লক্ষ পাউন্ডের নোটটা কি আছে? এই যে সেটা, এই বলে নোটটা আমি তার হাতে দিলাম। আমি জিতেছি। তিনি জোরে চেঁচিয়ে উঠলেন এবং উত্তেজনায় অ্যাবেলের পিঠ চাপড়ে দিলেন। দেখছি সে ঠিকভাবে টিকে আছে এবং বাজিতে আমার হার হলো। আমি 20,000 পাউন্ড হারলাম। আমি কখনো এটা আশা করিনি এবং কখনো আমি এটা বিশ্বাস করতে পারতাম না। আমার আরও কিছু বলবার আছে। আমি বললাম, সেটা এক দীর্ঘ গল্প। পরে এসে আমি সারা মাসে যা কিছু ঘটেছে তা আপনাদের এক এক করে শোনাবো। আমি আশ্বাস দিচ্ছি সেটা শোনার মতোই হবে। এখন এটা দেখুন। কি ব্যাপার? এখানে দেখছি 2000 পাউন্ড জমা আছে। এটা কি তোমার? হ্যাঁ, আমার। 30 দিনের জন্য আপনারা আমাকে যে ধার দিয়েছিলেন তার সদ্ব্যবহার করেই এটা করেছি। এ দিয়ে শুধু এইটুকু করেছি, কিছু জিনিসপত্র কিনেছি এবং নোটটি তার পরিবর্তে দিতে চেয়েছি। এ তো খুব আশ্চর্যের কথা, একেবারে অবিশ্বাস্য। কোনো ভাবনা নেই, আমি এটা প্রমাণ করব। প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবেন না। এবার পর্ষিয়ার বিস্ময়ের পালা। বিস্ময়ে তার চোখ দুটো প্রসারিত হয়ে উঠল। আমার চোখের ওপর চোখ রেখে সে বলল, হেনরি, সত্যি এটা কি তোমার টাকা? তুমি কি আমার কাছে কথাটা গোপন করেছ? কিন্তু আমি জানি পর্ষিয়া, তুমি সেটা ক্ষমা করবে। ঠোঁট কুঁচকে সে বলল, অতটা নিশ্চিত হয়েও না, তুমি খুব দুষ্টু। তুমি আমাকে ফাঁকি দিয়েছ। এ কিছুই না, এতে কিছু মনে করো না। এতে কিছু মনে করার নেই, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার কাছে একটুখানি কৌতুক করেছি মাত্র। এবার চলো, আমরা যাই। অপেক্ষা করো। চাকরি, আমি তোমাকে একটা চাকরি দিতে চাই, আমার মালিক বললেন। সত্যি? আমি বললাম, এতে আমি বিশেষ কৃতার্থ হলাম, কিন্তু সত্যি সত্যি আমার চাকরির দরকার নেই। কিন্তু তুমি আমার দানপত্র থেকে সবচেয়ে ভালো চাকরি বেছে নিতে পারো, এজন্যও আপনাকে সর্বান্তকরণে ধন্যবাদ, কিন্তু আমি তাও চাই না। হেনরি, আমি তোমার জন্য সত্যি লজ্জিত। বুড়ো ভদ্রলোককে যতটা ধন্যবাদ দেওয়া উচিত তার অর্ধেকও তুমি দিচ্ছ না। বলো তো, তোমার হয়ে আমি সেটা করি? নিশ্চয়ই প্রিয়তমা, এর চাইতে ভালো কিছু পারলে তুমি চেষ্টা করে দেখতে পারো। পর্ষিয়া চেয়ার ছেড়ে উঠে তখনই আমার মালিকের কাছে এগিয়ে গেল, তার কোলের উপর বসল এবং বাহু দিয়ে তার গলা জড়িয়ে ধরে কপালে চুমু খেল। তখন বুড়ো ভদ্রলোক দুজন উচ্চকণ্ঠে হেসে উঠলেন, কিন্তু আমি একেবারে অবাক হয়ে গেছি।
সোজা কথায় আমি একেবারে হতবুদ্ধি হয়ে গেলাম। পর্ষিয়া বলল, বাবা, সে বলেছে তোমার দানপত্রে এমন একটা চাকরিও নেই যেটা সে গ্রহণ করতে পারে। কিন্তু আমি মনে করি, প্রিয়তমা, উনি কি তোমার বাবা? হ্যাঁ, আমার স্নেহময় বাবা, এবং তিনিই আমার সবচেয়ে প্রিয়। তুমি এখন নিশ্চয়ই বুঝেছ বাবা ও চাচার তৈরি সমস্যায় পড়ে এবং আমাদের সম্বন্ধ না জেনে রাষ্ট্রদূতের বাড়িতে তুমি যখন গল্প বলছিলে তখন আমি কেন অত হেসেছিলাম। কাজেই এখন আর বোকামি না করে সোজা কাজের কথায় এলাম। হ্যাঁ স্যার, আমি যা বলেছি তা প্রত্যাহার করছি। আপনার কাছে একটি চাকরি আছে এবং সেটা আমি গ্রহণ করতে পারি। সে চাকরিটার নাম বলো। জামাই। বেশ বেশ বেশ, কিন্তু তুমি ওই পদে কখনো চাকরি করে না থাকলে চাকরির চুক্তি যথার্থভাবে পালন করবে এমনি আশ্বাস দিতে পারবে না। সুতরাং পরীক্ষা করে দেখুন, আমি অনুরোধ করছি। 30-40 বছর ধরে পরীক্ষা করুন, এবং যদি এটা অতি সামান্য ব্যাপার। আচ্ছা, তুমি ওকে নিয়ে যাও। আমরা সুখী হলাম। আমাদের এই আনন্দের কথা বলার মতো ভাষা নেই আমার। 2-1 দিন পরেই ব্যাংকনোট সংক্রান্ত আমার 1 মাসের সব ঘটনা এবং যেভাবে এ কাহিনী শেষ হয়েছে তা লন্ডনে সবাই জানতে পেরে বেশ কৌতুক বোধ করল। আমার পর্ষিয়ার বাবা সেই বন্ধুত্বের নিদর্শন স্বরূপ নোটটি ব্যাংকে নিয়ে ভাঙালেন। ব্যাংক সেটা বাতিল করে দিয়ে তাকেই উপহার দিল। তিনি নোটটা বিয়েতে উপহার দিলেন এবং আমরা সেটা আয়নায় বাঁধাই করে আমাদের ঘরের সবচেয়ে ভালো জায়গায় চিরদিনের জন্য টাঙিয়ে রাখলাম। কারণ এর বদৌলতেই আমি আমার পর্ষিয়াকে পেয়েছি। আর এটা না পেলে আমি লন্ডনে থাকতে পারতাম না, রাষ্ট্রদূতের বাসায় খেতে পারতাম না, এবং পর্ষিয়ার সাথে কখনো আমার দেখাই হতো না। তাই আমি সবসময় বলি, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, এটা 10 লক্ষ পাউন্ডের একখানি নোট। এটা দিয়ে জিনিস কেনা হয়েছে, কিন্তু এটা দিয়ে সে জিনিসটির দামের 1/10 মাত্র দেওয়া সম্ভব।